আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। 2024-2025 অর্থবছরের বাজেটের উপর আলোচনা অব্যাহত রয়েছে। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য সালমা ইসলাম, 349, মহিলা আসন 49। আপনার নির্ধারিত সময় 14 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে 2024 এবং 25 অর্থ বছরের বাজেট বক্তৃতায় আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে, যার অসীম কৃপায় আজ আমরা এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। একই সঙ্গে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, যিনি চতুর্থ দফার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার দল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দলের সুযোগ্য চেয়ারম্যান GM কাদেরের প্রতিও। নানান প্রতিকূলতার মধ্যে যিনি জনগণের পাশে থেকে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গঠনমূলক সাহসী ভূমিকা রেখে চলছে, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে যিনি বুদ্ধিমত্তার সঙ্গে শক্ত হাতের দল পরিচালনার পাশাপাশি সংসদে বিরোধী দলীয় নেতা হওয়ার গৌরব অর্জন করেছেন। মাননীয় স্পিকার, বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এখন রাজনৈতিক সংকটের পাশাপাশি নানামুখী অর্থনৈতিক সংকট মোকাবেলা করে চলছে, যার বাইরে আমরাও নই। তবে ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে আমদানি নির্ভর দেশ হওয়ায় আমরা ভীষণ বিপদে পড়ে গেছি। আমার মতে বাংলাদেশ এখন কঠিন এক সংকটকালীন সময় পার করছে। কিন্তু আমি মনে করি এই সংকট একদিনে হয়নি। এর অন্যতম কারণ লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার। পরিস্থিতি এখন এমন জায়গায় চলে এসেছে যে সাধারণ মানুষ ছাড়াও ব্যবসায়ী ও শিল্পপতির হাড়ে হাড়ে টের পাচ্ছে। বেশিরভাগ ব্যাংকের অবস্থা খুবই ভয়াবহ। প্রতিদিন তারা ধার দেনা করে দিন পার করছে। ব্যবসায়ীদের এলসি খুলতে গিয়ে ডলার পারচেজ করতে হচ্ছে বেশি দামি। দেশের একজন শিল্পপতি হিসেবে আমরা যারা পণ্য রপ্তানি করে ডলার আয় করছি, তাদের জন্য সমস্যা এখনো বেশি প্রকট না হলেও সামনের দিনগুলো খারাপ সংকেত দিচ্ছে। মাননীয় স্পিকার, করোনাকালীন কঠিন সংকট আমাদের প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশি হিমশিম খেতে হচ্ছে। এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থ প্রচারকারী ব্যাংক লুটেরা, যারা বিভিন্ন সেক্টরের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যদিও সরকার এখন এইসব রাঘব বোয়ালদের শক্ত হাতে ধরা শুরু করছে, এর জন্য আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, তবে আমি বেশি শঙ্কিত বিদেশি ষড়যন্ত্র নিয়ে। নানান কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় ক্ষমতাধর বিদেশি মোড়লরা যে যার স্বার্থে আমাদের টুটি চেপে ধরার চেষ্টা করছে। যদিও এর মধ্যে বঙ্গবন্ধুর কন্যা সাহস করে বেশ কিছু সত্য কথা জনসমুখে বলে দিয়েছেন, কিন্তু জাতি হিসেবে আমরা এখন বেশি শঙ্কিত। কারণ এইসব স্বার্থান্বেষী মহল যেখানে একবার হাতছানি দিয়েছে, তারা ছলে বলে দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। আমি এই রকম অঘটনের সংখ্যা নিয়ে অনেকটা উদ্বিগ্ন। মাননীয় স্পিকার, এখন ইন্দো প্যাসিফিক ইস্যুকে সামনে এনে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে সামরিক শক্তির বলয় গড়ে তোলার অপচেষ্টা হচ্ছে, তাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। কুকি চীন সহ বেশ কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কিছু কর্মকাণ্ড আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তুলেছে। মাননীয় স্পিকার, রাজনীতিক এবং কূটনীতিতে কেউ কখনো চিরস্থায়ী বন্ধু হয় না, যে যার স্বার্থ নানা কৌশলে আদায় করে নিতে চায়। ইতিমধ্যে আমরা এইরকম ফাঁদে যদি পা দিয়ে থাকি, তাহলে সামনে আমাদের সবার জন্য কঠিন সময় অপেক্ষা করছে।
বাস্তবে সবাই আমাদেরকে ব্যবহার করছে, আমাদের কাছ থেকে অনেকেই অনেক কিছু আদায় করে নিয়েছে, কিন্তু বিপরীত আমরা কিছুই পাইনি, শুধু ঋণের ভারে দিন দিন জর্জিত হচ্ছি। মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ নিশ্চয়ই আগের তুলনায় অনেক বেশি। আজকে যে শিশুর জন্ম নিচ্ছে তার ঘাড়েও ঋণের বোঝা যুক্ত হচ্ছে। ফলে আমি মনে করি জাতি হিসেবে আমাদের আরো সতর্ক, সাহসী ও ঐক্যবদ্ধ হতে হবে। মাননীয় স্পিকার, বিশেষ করে আমরা যদি দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা জোরদার করে গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, তাহলে ওরা আরো বেশি করে সুযোগ নেবে। তাই এখনো সময় আছে, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবার আগে আমাদেরই দেশ। মাননীয় স্পিকার, সামনে তিস্তা প্রকল্প নিয়ে আমাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হবে। অনেকের নজর এখন তিস্তার দিকে। কেউ চায় অস্ত্র বেচতে, কেউ চায় তিস্তা প্রকল্পে পুরো নিয়ন্ত্রণ, কেউ আবার বড় ঋণের ঝুলি নিয়ে বসে আছে। কিন্তু তারাও এবার নিজেদের স্বার্থ উশীল না করে ঋণ অনুমোদন করবে না। ওদিকে সবচেয়ে এখন বড় সমস্যা হলো ডলার সংকটের কারণে আমরা অনেকগুলো বিদেশি পাওনা বা দায় দেনা পরিশোধ করতে পারছি না। কারণ দিতে গেলে ডলার স্থিতি আরো নিচে নেমে আসবে, কিন্তু পাওনাদাররাও বসে নেই, ঘন ঘন তাগাদা দিচ্ছে। এর মধ্যে তারা পাওনা ডলারের জন্য চার্টার্ড বিমানে ঘুরেও গেছে। ফলে পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। বর্গীরা সব চারিদিকে ফনা তুলে ঘোরাফেরা করছে। মাননীয় স্পিকার, এইসব বোঝার জন্য এখন আর অর্থনৈতিক কিংবা কূটনৈতিক বিশেষজ্ঞ হওয়া লাগে না। একজন সাধারণ মানুষও বুঝতে পারে এর অন্যতম কারণ স্মার্ট বাংলাদেশ। সবার হাতে হাতে প্রধানমন্ত্রী মোবাইল ফোন আর ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। সেখানে ইউটিউব, ফেসবুক খুললেই সারা বিশ্বের তথ্য চলে আসে। এখন ঘরে বসেই সব খবর পাওয়া যায়। আর সবাই তো মিথ্যা কথা বলে না, অনেকে হাতে কলমে হিসেব কষে সব ফাঁস করে দিচ্ছে। তাছাড়া মানুষ সংসার চালাতে গিয়ে নিজেই হাল চাল সব বুঝতে পারছে। বাজেট তো 30 জুন পাশ হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো এখন যে মানুষগুলো 20,000 থেকে 50,000 আয় করেও মাস চালাতে হিমশিম খাচ্ছে, তার বাজেটের পর কি হবে? বাড়বে, বেড়ে যাবে যে কোনো সেবার দাম। কিন্তু যার আয় বাড়ানোর সুযোগ বা সক্ষমতা নেই, তার কি হবে? বিশেষ করে যারা সাধারণ চাকরিজীবী, যাদের আয় বাড়ছে না, তাদের তো একেবারে পথে বসতে হবে। ফলে আমরা যারা সংসদে আছি তাদের এই মানুষগুলোর কথা আমাদের ভাবতে হবে। এমনভাবে বাজেট দিতে হবে যাতে সাধারণ মানুষের উপর নতুন করে খরচের বোঝা না বাড়ে। মাননীয় স্পিকার, এমনিতেই আমাদের দেশের ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান চালাতে প্রায় সবকিছু আমদানি করতে হয়। বেশিরভাগ শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। সেখানে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন শিল্পের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু এখন যদি সরকার আয় বাড়াতে সব চাপ দেয় শিল্পের উপর, তাহলে তা হবে চরম জুলুম। বরং আমি মনে করি রপ্তানিমুখী শিল্পের ভ্যাট ট্যাক্স আরো কমাতে হবে। বিশেষ করে যেসব দেশীয় শিল্প ভালো পারফরমেন্স করছে তাদেরকে নানাভাবে সাপোর্ট দিতে হবে। প্রয়োজনে ওইসব বিদেশি পণ্য আমদানি বন্ধ করে দিতে হবে। আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত কিন্তু দীর্ঘদিন বিদেশি পণ্য বর্জন করেছে, নিজেরা নিজেদের পণ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা এই ধরনের বৈপ্লবিক পলিসি নিয়ে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি এবং নানাভাবে ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে এই মহান সংসদে এ যাবৎ কম কথা হয়নি। বলতে বলতে সবাই এখন ক্লান্ত, কিন্তু খেলাপিরা ক্লান্ত হয়নি। মাঝে মধ্যে চুনোপুটিদের শাস্তি হলেও প্রভাবশালী খেলাপিরা আছেন বহাল তবিয়তে। বিশেষ করে প্রভাবশালীরা কখনো খেলাপি হন না, তারা প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পুনর্গঠন করে নেন। ফলে খেলাপির খাতায় তাদের নাম আর ওঠে না। এছাড়া নামে বেনামে কারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে বিদেশিতে অর্থ পাচার করছেন তা অনেকেই না জানলেও কিছু লোক তো জানেন। কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালকরা কিভাবে এইসব ঋণের টাকা হাতিয়ে নিয়েছে সেটিও তদন্তের দাবি রাখে। এর জন্য ব্যাংক
খেকোদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না। মাননীয় স্পিকার, সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে, এমন আইন পাশ করতে হবে যাতে ওরা বিমানে উঠতে না পারে, ট্রেনের টিকিট না পায়। কোন দাবিতে গাড়িতে চড়া তো দূরের কথা, ওদের যে কোনো রিক্সাওয়ালা নিতে ঘৃণা প্রকাশ করবে। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব, রাঘব বোয়ালদের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে ওদের বাসা বাড়ি সব ধরনের সার্ভিস বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, আর কারা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারী তা সরকারের ভালো করে জানা আছে। আওয়ামী লীগ সরকার খুবই চৌকস সরকার, তারা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের চিনে না, এ কথা কেউ বিশ্বাস করবে না। এছাড়া সমাজে যত ধরনের সিন্ডিকেট সহ বাজিকারদের জন্ম হয়েছে তাদের হাক ডাক ও দম্ভ চিরতরে বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, আর সরকার চাইলে সব পারে, এক রাতেই এসব ডাকাতদের লকআপে ঢুকাতে পারেন। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এমন সাহসী উদ্যোগ ও সিদ্ধান্ত দেখার অপেক্ষায় আমরা রইলাম। এই কঠিন কাজটা তিনি ছাড়া আর কেউই করতে পারবেন না আমি মনে করি। মাননীয় স্পিকার, এতক্ষণ তো সরকারের অনেক ব্যর্থতার কথাই আমি বললাম, কিন্তু সরকারের অনেক সফলতা তো আছে। টানা প্রায় 15 বছর ক্ষমতা থাকার সুবাদে শুধু যেই দেশের দুর্নীতি লুটপাট বেড়েছে তা নয়, দেশে উন্নয়ন খুব ব্যাপক হারে হয়েছে। পদ্মা সেতু ছাড়াও এখন আমাদের হাতে নাগালে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মানুষ এখন পদ্মা সেতু দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজে যেতে পারে। বিশেষ করে ঢাকার মধ্যে যানজট অনেক বাড়লেও যারা এক্সপ্রেসওয়ের সুবিধা ভোগ করছেন তারা তো বেশ শান্তিতেই আছেন, কারণ 10 মিনিটে এখন ফার্ম গেট থেকে কিংবা হাতিঝিল থেকে এয়ারপোর্টে আসা যাওয়া করা যায়। এইভাবে দেশ জুড়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে, যার সফল মানুষ পাচ্ছে। তবে ঢাকা শহরকে এখনো আমরা সেইভাবে বিকেন্দ্রীকরণ করতে পারিনি। সরকার যদি 14 বছর আগে নারায়ণগঞ্জ থেকে রাজধানী ঢাকার উপর দিয়ে গাজীপুর এক্সপ্রেসওয়ে করার প্রকল্প হাতে নিতে পারত, তাহলে আজ ঢাকার উপর এত চাপ থাকতো না। ঘন ঘন ওভারপাস আর রাস্তার মাঝখানে ঘর তুলে উত্তরা থেকে গাজীপুর সড়কটাকে রীতিমতো নষ্ট করে ফেলা হয়েছে। বরং এখানে যদি শুরুতেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা যেত তাহলে মাত্র 20 মিনিটে গাজীপুর থেকে ঢাকা আসা যাওয়া করা সম্ভব হতো। মাননীয় স্পিকার, দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে, এ কথা সত্য। তারপর আমি বলবো, আমাদের মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনেক ভালো কাজ করেছেন। উনি একজন শিল্প বান্ধব প্রতিমন্ত্রী। শিল্প কারখানা নিয়েও বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে গ্রামের সাধারণ মানুষ বিদ্যুৎ কম পাচ্ছে। এই বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। যাই হোক, সব ভালো কাজ তো একদিনে হবে না। আর আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে জনস্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনা যেমন করতে চাই, তেমনি সরকারের ভালো কাজে প্রশংসা করতেও আমরা কার্পণ্য করব না। মাননীয় স্পিকার, বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। সবশেষে একটা কথা আমি বলতে চাই, আমরা যারা রাজনীতি করি তাদের প্রত্যেকে নিজেকে একটি প্রশ্ন করতেই হবে, সেটি হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাদেশ আমরা রেখে যাচ্ছি। এই যে আমরা একটু ভালো থাকার জন্য কেউ কেউ নির্দ্বিধায় দুর্নীতিতে জড়িয়ে পড়ছি, পারলে পুরো বাংলাদেশটা রেজিস্ট্রি করে আমরা নিতে চাই। মাননীয় স্পিকার, ঢাকা শহরের সব দামি প্লট ও ফ্ল্যাটগুলো নিজের স্ত্রী সন্তানদের দিতে চাই। আরো বেশি ভালো থাকতে বিদেশি বিলাসী জীবনের জন্য দেশটাকে আমরা বিক্রি করতেও রাজি থাকি। আমি বলবো, তারা কিন্তু সবাই কিন্তু বোকা পরিবার, কারণ প্রতিটি মানুষ সারা জীবন এত দৌড়ঝাঁপ করে, যা আয় রোজগার করে তার 30% অর্থ সম্পদ নিজে ভোগ করে যেতে পারে না। তাহলে আমার প্রশ্ন, মাননীয় সদস্য 1 মিনিট। দেশ বিরোধী কাজ আমরা করার জন্য কেন করছি, কিসের জন্য করছি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মানুষ সামনে থাকুক জাতীয় পার্টি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, 44 চাপাই নবাবগঞ্জ 2। আপনার নির্ধারিত সময় 8 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমাকে এই মহান সংসদে বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি বাজেটের উপর বক্তব্য দেওয়ার পূর্বে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি আমাদের মহান নেতা, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। স্মরণ করছি 15 আগস্ট নিষ্ঠুর হত্যাযজ্ঞে আমরা যাদের হারিয়েছি, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা সহ সকল শহীদদের। স্মরণ করছি 3রা নভেম্বর যে 4 জাতীয় নেতাকে জেলখানার মধ্যে আমরা হারিয়েছি, সেই 4 জাতীয় নেতাকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে, তার ডাকে সাড়া দিয়ে যে 30 লক্ষ শহীদ তাদের বুকে চাপ চাপ রক্ত ঢেলে দিয়ে আমাদের এই মহান স্বাধীনতা এনে দিয়েছে, মুক্তি এনে দিয়েছে সেই শহীদদের। স্মরণ করছি সেই সমস্ত মা বোনদের যারা স্বাধীনতার মূল্য দিতে গিয়ে নিজেদের শ্রেষ্ঠ সম্পদ সতীত্বকে উৎসর্গ করেছিলেন স্বাধীনতার বেদিমূলে। স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এদেশকে শত্রু মুক্ত করেছিলেন। মাননীয় স্পিকার, গত 6 জুন এ মহান সংসদে আমাদের প্রিয় অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন 6,97,000 কোটি টাকার, তা আমরা সবাই শুনেছি এবং পড়েছি। ইতিমধ্যে এই বাজেটের উপর পক্ষে বিপক্ষে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন আলোচনা, বিভিন্ন সেমিনার, বিভিন্ন আমাদের দৃষ্টিতে আসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি শুধু নয়, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের অগ্রগতি চায়, দেশের উন্নয়ন চায়, দেশের মানুষ এগিয়ে যাক, আর কোনোদিন অন্ধকারে যেন না পড়ে যায়, পিচ্ছল পথে যেন না হারিয়ে যায়, তারা এই মন মানসিকতা নিয়ে যারা চলাফেরা করে, সকলেই এই বাজেটকে স্বাগত জানাচ্ছে এবং স্বাগত জানাবে, এই বিশ্বাস আমার আছে। আমি জানি বর্তমান সারা বিশ্বে যে আর্থিক সংকট, যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং তার আগে যে আমাদের মহামারী, করোনা মহামারীর মাধ্যমে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, তার রেশ এখনো কাটেনি। ইতিমধ্যে প্যালেস্টাইন যুদ্ধ আরও এইকে সংকটকে আরো তীব্র করে তুলেছে। এই অবস্থায় আমরা দিন অতিবাহিত করছি। মনে রাখতে হবে, বাংলাদেশ শত সমস্যার মধ্য দিয়ে চলা একটি দেশ ছিল। আজকে সেই সমস্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এক সাহসী ভূমিকা আমার প্রাণপ্রিয় নেত্রী, এদেশের কোটি কোটি মানুষের আশা ভরসার শেষ স্থল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সে কাজগুলো চলছে এবং আমরা আশা করি আমরা একদিন এর সুফল আরও ভালোভাবে পাবো। ইতিমধ্যে পাচ্ছি এবং আরও ভালোভাবে পাবো বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ, এটা কথা সত্য, অর্থনৈতিক কারণে, মুদ্রাস্ফীতির কারণে কিছু কিছু কষ্ট আমাদের এসেছে, কিন্তু কষ্ট লাগবেও সরকারের অনেক উদ্যোগ আছে, বিশেষ করে টিসিবি এবং ওএমএস সহ বিভিন্ন কর্মসূচি যেভাবে আজকে বাস্তবায়িত হচ্ছে, তারই প্রেক্ষিতে কষ্ট কিছুটা লাঘব হচ্ছে। একথা বলা, যে কোনো শত্রু মানুষও যদি আমাদের প্রতিপক্ষ হয়, তাকেও স্বীকার করে নিতে হবে যে আজকে অনেক মানুষ কষ্ট, এই প্রকল্পের মাধ্যমে মানুষের কষ্ট দূর হচ্ছে। আমি এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো, টিসিবির পরিধিটা এখন 1 কোটি মানুষের সুযোগ পাচ্ছে, এর পরিধিটা যেন বাড়িয়ে দেওয়া হয়। এই আমার আবেদন, এই আমার নিবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এই বাজেটে টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে, বাজার অর্থনীতির দিকে তাকিয়ে এই অর্থের পরিমাণটা মাথা প্রতি যে দেওয়া হচ্ছে, বরাদ্দ দেওয়া হচ্ছে, এই বরাদ্দ পরিমাণটা বৃদ্ধি করার জন্য। বয়স্ক ভাতা,
বিধবা ভাতা, স্বামী প্রত্যক্তা ভাতা, শারীরিক প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণটি যেন বৃদ্ধি করা হয়, অর্থের পরিমাণটি যেন বৃদ্ধি করা হয়, এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীর নিকট। মাননীয় স্পিকার, আমরা যখন বক্তব্য দিই, আমরা যারা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এসেছি, তখন আমাদের এলাকার মানুষ তাকিয়ে থাকে আমরা তাদের কথা কিভাবে বলছি, তাদের এলাকা, আমার এলাকার সমস্যাগুলো কিভাবে তুলে ধরছি এই মহান সংসদে। তারই প্রেক্ষিতে আমি দু একটি কথা বলতে চাই এই মহান সংসদে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা চাঁপাইনবাবগঞ্জ 2, নাচল, ভোলাহাট, গমস্তবনে গঠিত। এই নির্বাচন এলাকায় 100 বৎসরেও পুরনো একটি রেলওয়ে স্টেশন রয়েছে। এই রেলওয়ে স্টেশনে ইন্ডিয়া থেকে, ভারত থেকে এখানে মালামাল আসছে এবং আমাদের মালামাল ভারত এবং নেপালে যাচ্ছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। রেলের কথা আমরা প্রায় ভুলে গিয়েছিলাম। সে মৃত্যুপ্রায় রেলকে জীবন দিয়েছেন আমাদের এলাকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য আমার এলাকার সকল মানুষের পক্ষ থেকে তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে তার মাধ্যমে রেলমন্ত্রীর কাছে, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ রেলমন্ত্রীর কাছে আমি একটি আবেদন পেশ করতে চাই যে আমাদের রেল স্টেশনে যে সক্ষমতা সেটা বৃদ্ধি করা খুবই দরকার। এত দরকার যে কোনো টিম পাঠালে, যদি আপনি পাঠান এখনই, তারা রিপোর্ট দিবে যে এই সক্ষমতা বৃদ্ধি করা খুবই দরকার। জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের অর্থনীতির স্বার্থে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় রেলমন্ত্রীর আমি সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের রহনপুর একটি বাণিজ্যিক এলাকা। 2000 বছর, 2500 বছর আগেরও ইতিহাস এখন গবেষকরা বের করেছে। 2500 বছর আগে রহনপুর বলে যে জায়গাটি ছিল, সেই জায়গা একটু বাণিজ্যিক এলাকা ছিল। আজকেও সে বাণিজ্যিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত, সুপরিচিত সকলের নিকট। এখানে প্রচুর ধান হয়, প্রচুর আম হয়, প্রচুর আপনার অন্যান্য শাকসবজি, বিভিন্ন ফলমূল তৈরি হয়, ফলমূল আপনার উৎপাদন হয়। এই এলাকায় প্রচুর মানুষের ভিড় লাগে, সমাগম ঘটে রহনপুরে। কিন্তু রাস্তা এত ছোট হওয়ার জন্য, এত ন্যারো হওয়ার জন্য মানুষের কষ্টের সীমা থাকে না। এত কষ্টের মধ্যে মানুষকে দিন অতিবাহিত করতে হয়। ইতিমধ্যে আমরা মাননীয় যোগাযোগ, সড়ক ও সেতু মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি উদ্যোগ নিয়েছেন, এই জন্য তার প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু তার কাছে অনুরোধ করব যে এই প্রকল্পটি যেন খুব দ্রুত সম্পন্ন করা হয় জনগণের স্বার্থে। একথা আমি আজকে এই মহান সংসদে তার নিকট দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে সারা বাংলাদেশে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, নদী অঞ্চলে, বিল অঞ্চলে একটি আতঙ্ক, নাম হচ্ছে আপনার রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার সদস্যর সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। আপনাকে একটু সময় দিতে হবে মাননীয় স্পিকার, একটু সময় শেষ করুন, একটু সময় দেন। রাসেল ভাইপারের জন্য মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। আমি অনুরোধ করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে এই ব্যাপারে যেন এই সেবাটি মানুষ যেন পায়, আমাদের গ্রামাঞ্চলের মানুষ যেন পায়, এই জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে সারা বাংলাদেশের মতন আমার এলাকায় বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখনো আমরা এমপিও হয়, সরকারি এমপিওভুক্ত করা হয়নি। আমি অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। সাথে সাথে আমি অনুরোধ করব আমার এলাকায় শিক্ষা ব্যবস্থার আরও সম্প্রসারিত করার জন্য আমি সরকারিভাবে 3টি উপজেলায় 6টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাচ্ছি। আমার এলাকা নাচল গমস্তাপুর শেষ করুন। বিদ্যালয় করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম থাকবে নাচলে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের নামে। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি শিক্ষামন্ত্রীর নিকট। মাননীয় স্পিকার, কথা অনেক ছিল, কথা তো স্বল্প সময়ের জন্য বলা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন যে আমার 2টি নদী আছে ওখানে, একটি হলো মহানন্দা, একটা পুনর্ভবা। এই দুটি ভরাট হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি মাননীয় আপনার পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি কথা দিয়েছেন, আমি আশা করি এ ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করবেন যেন পুনঃখনন করা হয়, পুনঃখননের মাধ্যমে ওই নদীগুলো যেন প্রাণ ফিরে পায়। মাননীয় স্পিকার, আমাদের
আমাদের অনেক কথা থাকে, আমরা যারা সংসদ সদস্য আছি এখানে অনেক কথা থাকে। আমি লাস্ট একটু কথা বলে বিদায় নিব। ষড়যন্ত্র চলছে, আমরা সবাই জানি। জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র বরাবরই চলেছে বাংলাদেশে। যখনই আওয়ামী লীগ ক্ষমতা শেষ করুন। ষড়যন্ত্র হয়, আমরা ষড়যন্ত্র দেখেছি 72-এ, 73-এ, 74-এ, 75-এ, একই ষড়যন্ত্র চলছে এখন আবার। তবে আমাদের ভয়ের কিছু নেই। সে সময় আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু, আজকে আমাদের নেত্রী আছেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, যা রক্তে, যা শিরায়, যা ধমনীতে প্রবাহিত হচ্ছে বঙ্গবন্ধুর রক্ত। যে রক্ত কখনো বেইমানি করতে পারে না, যে রক্ত নেতৃত্ব দিয়ে থাকে, জীবনকে উৎসর্গ করে থাকে মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে। আমরা তার জন্য আশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি, আমি আজকে শুধু আহ্বান জানাবো এই মহান সংসদে, এই বক্তব্যের মধ্য দিয়ে সমস্ত জাতির কাছে আহ্বান জানাবো, আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই, সমস্ত বিভেদ ভুলে যাই, ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হই। আমাদের চেতনা একটি মাত্র কাজ করবে, সেটি মহান মুক্তিযুদ্ধের চেতনা। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব, সফল হব। যে স্বপ্ন দেখেছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যে স্বপ্ন দেখে 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুন্দর সকাল উপহার পাব। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন এখন মাননীয় সদস্য যারা জামিন মাহবুব, মহিলা আসন 7, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে আমাকে 2024 এবং 2025 অর্থ বছরের বাজেট নিয়ে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালের সকল ভাষা শহীদদের, 1971-এর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং 2 লাখ মা বোনদের। স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শাহাদাত বরণকারী এবং জাতীয় 4 নেতাকে। মাননীয় স্পিকার, আজকের ডিজিটাল বিশ্বে পৃথিবীর প্রতিটি দেশ অর্থনীতি, বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ, আমদানি, রপ্তানি এবং সকল ক্ষেত্রে অন্যান্য দেশের উপর নির্ভরশীল। ফিলিস্তিনের উপর ইসরায়েলের আক্রমণ, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ পৃথিবীর সামনে জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, বন্যা এবং আরো অনেক আন্তর্জাতিক বিষয়গুলিকে বিবেচনা করে ভিশন 2041-কে সামনে রেখে এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত করার জন্য জাতীয় বাজেট প্রণয়ন করা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ। এই কাজটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে করে আসছে। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় আমি যদি 24-25 অর্থ বছরের বাজেট আলোকপাত করি, তাহলে দেখা যাবে যে এবারের বাজেটে একটি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হয়েছে এবং বাজেট তৈরির সময় কয়েকটি প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। বিষয়গুলো হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো। মাননীয় স্পিকার, চলমান ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেটের 2টি সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারের বাজেটের আকার বৃদ্ধি রক্ষণশীল এবং সর্বনিম্ন, যা বাজেট সমন্বয় করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। এবারের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এর ব্যয় বৃদ্ধি গত বছরের তুলনায় কম। এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে ও একই সাথে বৈদেশিক মুদ্রা ও রিজার্ভকে স্থিতিশীল করতে ভূমিকা রাখবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রবৃদ্ধির হার হ্রাস পেলেও এবারের বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় আছে শিক্ষা ও প্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। এসব খাতে উল্লেখযোগ্য হারের বরাদ্দ বিভাজন প্রশংসনীয়। আওয়ামী লীগ সরকারের এই কৌশলগত ও টেকসই পরিকল্পনা জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ও দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করবে বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার,
2041 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে আমাদের আইসিটির উপর ভিত্তি করে। 27টি উপখাত বর্তমানে প্রণোদনা পাচ্ছে। এবার বাজেটে মাত্র 19টি সেক্টরে আমরা এই সুবিধা অন্তর্ভুক্ত করেছি। আইটি প্রসেস আউটসোর্সিং, web hosting, medical transcription, search engine optimization services and cloud services এ কর অব্যাহতির সুবিধা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই সেক্টরগুলি এখনো উদীয়মান সম্ভাবনাময় খাতসমূহ। এই খাতগুলো স্থিতিশীল অবস্থানে পৌঁছে দেশের রাজস্ব খাতে উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা না রাখা পর্যন্ত কর অব্যাহতি বজায় রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ গত অর্থ বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি করায় ধন্যবাদ। পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্র্যান্ডিং বা মেড ইন বাংলাদেশের মতো কর্মসূচির মাধ্যমে কান্ট্রি ব্র্যান্ডিং করে দেশের জন্য এফডিআই, বাণিজ্য ও ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করা সম্ভব। এই কর্মসূচিগুলোর জন্য বাজেট অনুরোধ করছি। বঙ্গবন্ধুর উক্তি, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, যুক্ত হয়েছে জাতিসংঘ রেজলিউশনে। জাতির জনকের এই উক্তি আমাদের বঙ্গকন্যা বরাবরই বহাল রেখেছেন, যা আমরা তার সাম্প্রতিক দিল্লি সফরেই দেখলাম। একই সফরে তিনি শুধু নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেননি, তিনি গান্ধী পরিবারের সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন ও অসুস্থ এলকে আদবানিকেও দেখতে যান। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 2040 সালের মধ্যে বাংলাদেশ হবে তামাক মুক্ত। বর্তমান বাজেট প্রস্তাবনা রাজস্বে 12% বৃদ্ধি লক্ষ্য রাখছে। সিভিল সোসাইটির প্রস্তাব 28% বৃদ্ধি করার কথা, যা 10,000 কোটি টাকারও বেশি। এই প্রস্তাবটি সিগারেটের প্রাদুর্ভাব 1.27% কমাতে পারে এবং 6,25,295 জনের মৃত্যু প্রতিরোধ করতে পারে। আমার বিনীত প্রস্তাব সিভিল সোসাইটির মূল্য প্রস্তাব গ্রহণ, স্বাস্থ্য ও অর্থনৈতিক লাভের উপর গুরুত্বারোপ, রাজস্ব ও জনস্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করে একটি শক্তিশালী মনিটরিং সিস্টেম বাস্তবায়ন। মাননীয় স্পিকার, নারী ক্ষমতায়নে আমাদের সরকার অনেক কিছু করছে এবং করবে। আমরা কয়েকটি বিষয়ে আরো একটু নজর দিতে পারি। হার পাওয়ার প্রজেক্টের মতো আরো বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, যাতে মেয়েরা আত্মনির্ভরশীল হতে পারে। শিশুদের ও বয়স্কদের জন্য ডে কেয়ার ফ্যাসিলিটি স্থাপন, যাতে নারীরা নিশ্চিন্তে কাজ করতে পারে। এবং ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যান হিসাবে 50% বদলে 25% নারী মালিকানা যেসব প্রতিষ্ঠানে, সেখানে নারী উদ্যোক্তা ঋণ দেয়া। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশের অন্যতম ভিত্তি হচ্ছে দেশীয় পণ্য ও শিল্পের উন্নয়ন। আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত আম প্রক্রিয়াজাত করে বানানো আম সত্ত্বেও অতিরিক্ত শুল্ক ও কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যা এই শিল্পের জন্য হুমকি স্বরূপ। এই বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি উন্নয়নমুখী ও সময়োপযোগী স্মার্ট বাজেট প্রস্তাব করায় আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রী। সদস্য 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং তার টিমকে। পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। বিশ্বব্যাপী এত দুর্যোগ, যুদ্ধ, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখেও তিনি আমাদের পরম মমতায় আগলে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। তিনি শুধু আমাদেরকেই নন, বিশ্ব মানবতার মা হিসাবে ভূমিহীন, অসহায়, নির্যাতিত 12 লক্ষেরও অধিক রোহিঙ্গা শরণার্থীদের এখনো আশ্রয় দিয়ে যাচ্ছেন, যেখানে বিশ্বের কথিত উন্নত ধনী কোনো দেশও তাদের একজনকেও আশ্রয় দেয়নি। কিছুদিন আগে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে নিজের চোখে দেখে এসেছি। এই পরিস্থিতিতে অন্য কোনো দেশ হলে এই দলবদ্ধ প্রবেশকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখত। বৈশ্বিক এই পরিস্থিতিতে এটা শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ম্যাজিক দ্বারাই সম্ভব।
আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, 54 রাজশাহী 3। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান, এই স্লোগানকে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপরে ভরসা রেখেছে। সেই ভরসার প্রতিদান হিসাবে এই সংসদে মাননীয় অর্থমন্ত্রী সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে যে বাজেট ঘোষণা করেছেন, সেই বাজেটের পক্ষেই আমি আমার সঙ্গত কারণে অবস্থান নিয়ে আমি আমার কথা বলতে চাই। সম্মানিত স্পিকার, আজকের এই বাজেট, আমি এই বাজেটকে ভিন্নভাবে দেখতে চাই। আমার কাছে এই বাজেটটি মনে হয় যে বিগত 15 বছর যাবৎ মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভরসাকে সাথী করে এবং তাদের বিশ্বাসকে স্থান দিয়ে যেভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছে, তারই একটি ধারাবাহিকতা মাত্র। আমি এই বাজেটটিকে মনে করি বাংলাদেশের যে মা, যার কোনোদিন একটি বাসস্থান ছিল না, যে বাসস্থানের জন্য যিনি হাহাকার করেছে সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে, সেইখানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন তাকে 2 কাঠা জায়গা সহ একটি বাড়ি উপহার দিয়েছে, আমি মনে করি ওইখানেই সরকারের সফলতা এবং সরকারের বাজেট সেখানেই কথা বলে। আমি মনে করি যে মা বৃদ্ধ বয়সে চলতে পারে না, তার হাতে যখন সরকারের তরফ থেকে টাকা তুলে দেওয়া হয়, সেই টাকায় যখন সে আস্থা ফিরে পায়, তখন আমি মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশের প্রতি যে মমত্ববোধ, সেই মমত্ববোধের জায়গা থেকেই এই বাজেটগুলো ঘোষিত হয়। আজকের এই বাজেট আলোচনায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই পরিষ্কারভাবে, সেটি হলো এই বাজেটকে নিয়ে যারা বিভ্রান্তমূলক কথা বলে তাদেরকে অনুরোধ রাখতে চাই, গ্রামে যান, অসহায় মানুষের সাথে কথা বলুন। যে মানুষটি কোনোদিন বিদ্যুতের আলোয় আলোকিত হয়নি, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন তোমার কাছে বাজেট কি? তিনি বলবে শেখ হাসিনার আলোয় আমার জীবন, আমার বাড়ি আলোকিত হয়েছে, আমি এই বাজেটকেই সমর্থন করি। যান গ্রামের কোন স্কুলে, যেখানে আমার অভিভাবকেরা তার সন্তানকে স্কুলে দিতে পারত না, যেখানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন সন্তান তোমার, লেখাপড়ার দায়িত্ব আমার, সেইখানে গিয়ে ওই ছাত্র বা অভিভাবককে জিজ্ঞেস করুন, ওই ছাত্র বা অভিভাবক এক বাক্যে একটি শব্দ উচ্চারণ করবে, আমার সন্তানের দায়িত্ব শেখ হাসিনা নিয়েছে, অতএব আমি শেখ হাসিনাকেই সমর্থন করি। আমাদের ঘোষিত বাজেটে সেই কথাগুলোই আছে। আমি আজকের এই সংসদে দাঁড়িয়ে যেটি বলতে চাই মাননীয় স্পিকার, যারা বাইরে থেকে বাজেটের বিরোধিতা করছে, তারা কিভাবে, কোত্থেকে, কেন করছে এটি আপনারাও জানেন, আমরাও জানি। সামরিক উর্দি পরে নিজেকে সামরিক আইন প্রশাসক ঘোষণা করে স্বঘোষিত রাষ্ট্রপতি সেজে যখন ঘরে বসে বাজেট ঘোষণা করে, ওদের মুখে বাজেট আর গণতন্ত্রের কথা আমাদের জাতির কাছে শোভা পায় না। সেই কারণেই আজকের এই বাজেট অধিবেশনে দাঁড়িয়ে মাননীয় স্পিকার পরিষ্কারভাবে বলতে চাই, রাষ্ট্রনায়ক 1981 সালের 17 মে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের কাতারে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের রক্তাক্ত পতাকাকে ধারণ করে। সেই পতাকার তলে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেই দিনে তিনি কথা দিয়েছিলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করার জন্য যদি জীবন দিতে হয়, সে জীবন দিতেও প্রস্তুত। সেই কথার পরে বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে একাট্টা হয়ে পথ চলছে বলেই আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশকে যারা কটাক্ষ করে,
যারা বিদ্যুতের বিরুদ্ধে কথা বলে, আমরা আজকের এই সংসদ থেকে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সময়ে বিদ্যুতের উৎপাদন কত ছিল? যারা আমাদের রাষ্ট্রের কোষাগারের টাকা নিয়ে কথা বলে, আমাদের আজকের এই বাজেট অধিবেশনে দাঁড়িয়ে তাদেরকে বলতে চাই, বন্ধুরা, আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে কয় টাকা আপনারা রেখেছিলেন? আজকে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আজকে আমাদের খুব জানতে ইচ্ছা করে সরকার ধারাবাহিকভাবে যেভাবে বাজেট দিচ্ছে, এই 15 বছরেও কি একবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের যে ব্যর্থতার কথা বলছেন, কোন সময় কি ব্যর্থ হয়ে আপনাদের মতো দুর্নীতিতে 5 বার তো দূরের কথা 5 মিনিটের জন্য চ্যাম্পিয়ন হয়েছে, এ কথা তো বলার সুযোগ নেই। সঙ্গত কারণেই আমি মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে যে বাজেট ঘোষিত হয়েছে, এই বাজেট জনগণের পক্ষে, জনগণের কথা বলে গ্রাম পর্যায়ের মানুষের উন্নতি আর কল্পনাকে ধারণ করে এগিয়ে চলেছে। বিশ্বে যখন অর্থনৈতিক সংকট, তখন যারা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে, আমি তাদেরকে অনুরোধ রাখতে চাই, ওই সমস্ত ধনী দেশের দিকে তাকিয়ে দেখুন তাদের আর্থিক অবস্থা কি। তার মধ্যেও তো বাংলাদেশ তত্তর করে এগিয়ে চলেছে একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সততা, বিশ্বাস আর ভরসাকে পুঁজি করে। সেই ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে সেই বাজেটকে আমি মনে করি জননন্দিত এবং জনগণ কর্তৃক গৃহীত এই বাজেট অতীতের 15 বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণের জন্য যে উজ্জ্বল জায়গায় যাওয়ার চেষ্টা, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই বাজেট কাজ করবে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিলে ভালো হয়। আজকে এই বাজেটের অধিবেশনে আমি আমার কথার শেষ প্রান্তে গিয়ে শুধু এইটুকুই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য হয়েছি আপনার বদন্যতায়। এখন আমি যেটি আপনার কাছে চাই সেটি আপনার কৃপা। রাজশাহী, আমাদের সিরাজগঞ্জ থেকে সোনা মসজিদ, এই রাস্তাটি 4 লেন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রয়োজন। আমি আশা করি আপনি বিবেচনা করবেন কৃষিভিত্তিক ইপিজেড রাজশাহী যেহেতু কৃষি অঞ্চল, এখানে একটি দেওয়া যায় কিনা। রাজশাহী বিমানবন্দর থেকে শুরু করে আমাদের নওগাঁ জেলা পর্যন্ত একটি 4 লেন রাস্তা, আর সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা পবা মোহনপুরের যে শিক্ষা প্রতিষ্ঠান এখনো কিছু বাকি আছে, সেগুলো ধারাবাহিকভাবে যদি আপনি সুযোগ দেন, তাহলে পারে আমাদের অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে। 2টি উপজেলায় 2টি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানিয়ে আজকে এই বাজেট অধিবেশনে দাঁড়িয়ে যাবার বেলায় শুধু এইটুকুই বলতে চাই, বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কয়েকজন চক্রান্তকারীর চক্রান্তের দাঁত ভাঙা জবাব দ্বাদশ নির্বাচনে যেমনি বাংলাদেশের মানুষ দিয়েছে, আগামীতেও দিবে, সেই প্রত্যয় আর প্রত্যাশা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব রণজিৎ চন্দ্র সরকার, 224 সুনামগঞ্জ 1। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ মহান জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবকে। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1975 সালের 15ই আগস্টে ঘাতকের গুলিতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সালের 30 লাখ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ মাতৃকা পেয়েছিলাম। শ্রদ্ধার সাথে স্মরণ করে 2 লক্ষ মা বোনদেরকে, তাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছিলাম। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 1975 সালের পর থেকে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝ থেকে যে সকল মুজিব সৈনিকদেরকে আমরা
হারিয়েছি সকলের প্রতি শ্রদ্ধা জানাই আমি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুল সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, বাবু সুরঞ্জিত সেন সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, কারণ তিনি বিগত জাতীয় নির্বাচনে আমার মতো একজন ক্ষুদ্র রাজনীতির কর্মীর কাছে নৌকা প্রতীকটি তুলে দিয়েছিলেন বলেই আমার নির্বাচনী এলাকার মানুষ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে এই জাতীয় সংসদে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর এবং ধরমপাশা মানুষ যারা আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, এখানে সাংসদগণ বাজেট নিয়ে বিশদভাবে বক্তব্য রেখেছেন, আমি সেদিকে বেশি কথা বলতে চাই না। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রথম বাজেট প্রণয়ন হয়েছিল, যার পরিমাণ ছিল 786 কোটি টাকা। সেদিন বঙ্গবন্ধু পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছিলেন। আজকে তার এই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসে 21 বারের মতো বাজেট প্রণয়ন করেছেন, যা বিগত 6 জুন মাননীয় অর্থমন্ত্রী 7,77,000 কোটি টাকার সর্ববৃহৎ বাজেট বাংলাদেশের ইতিহাসের এই প্রথম। মাননীয় স্পিকার, সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে প্রণীত এই বাজেট চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এবারের বাজেটে ঘোষণার মধ্য দিয়ে 2041 সালের মাধ্যমে স্মার্ট, সমৃদ্ধ, সুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি অভিনন্দন জানাতে চাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে। 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন সামরিক সরকার আওয়ামী লীগের নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন করে আওয়ামী লীগকে ক্ষত বিক্ষত করেছিল। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নির্যাতনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই 1971 সালের 17ই মে আলোর দিশারি হয়ে জননেত্রী শেখ হাসিনা এই বিধ্বস্ত আওয়ামী লীগের নেতৃত্বের হাল ধরেছিলেন। দীর্ঘ 21 বছর আন্দোলন সংগ্রাম করে 1996 সালে দেশের মানুষ তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছিলেন। তখন থমকে যাওয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু প্রিয় মাননীয় স্পিকার, কিন্তু 2001 সালে নির্বাচনে আবারও দেশি বিদেশি চক্রান্তের কারণে আওয়ামী লীগকে ক্ষমতা বসতে দেওয়া হয় নাই। 2001 সালে জামাত বিএনপি জোট সরকারের নামে ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আবারও এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করেছিল। তারা সেদিন আমাদের শ্রমিক নেতা সানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজউদ্দিন, আমাদের সিলেটের অর্থমন্ত্রী SM কিবরিয়া সহ অসংখ্য নেতাকর্মীদের দিনের দুপুরে নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের সেদিন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে একের পর এক গ্রেনেড হামলা করা হয়েছে। যদিও তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন, তারপরেও সেদিন আইবি রহমান সহ 24 জন নেতাকর্মীদেরকে আমরা সেদিন হারিয়েছিলাম গ্রেনেডে। বাংলাদেশের প্রতিটি শহরকে তারা সেদিন বিক্ষত করেছিল। তাদের অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে সেদিন 2008 সালে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও 2008 সালে এদেশের মানুষ একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন করেছিলেন। মাননীয় স্পিকার, 2008 সাল থেকে আজ অবধি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষ আর পেছনের দিকে তাকাতে হয় নাই। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
বাংলাদেশ সরকার দেশে মেগা মেগা প্রকল্প মেট্রো রেল, কর্ণফুলী টানেল, স্বপ্নের পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট লিমিটেড এক্সপ্রেস সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে মধ্যমায়ের রাষ্ট্র ছাড়িয়ে উন্নত দেশের মর্যাদা পেয়েছে। জননেত্রী শেখ হাসিনার 15 বছরের উন্নয়নের শাসন আমলে আর্থসামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর উপজেলা একটি হাওর বিস্তৃত অঞ্চল। সেই হাওর বিস্তৃত অঞ্চল হওয়ার কারণে সেখানে সারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করার পরেও আমরা সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি নাই। আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। সেখানে আমাদের এই হাওর অঞ্চলের মানুষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সরাসরি জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ এবং বিশেষ বরাদ্দের মাধ্যমে আমাদের হাওর অঞ্চলের মানুষকে এগিয়ে নেওয়া যাওয়ার আহ্বান জানাই। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্ভাবনী চিন্তার ফসল হিসাবে 3,500 কোটি টাকা ব্যয়ে উড়াল সেতু প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্প দ্রুততম সময়ের ভিতরে শুরু করার জন্য আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি তাহিরপুর মধ্যনগর সড়ক, তাহিরপুর বাদাঘাট সড়ক, সুরমা নদীর উপর জামালগঞ্জ শাসনা সংযোগ সেতু বাস্তবায়ন করা, নবগঠিত মধ্যনগর উপজেলার অবকাঠামোগত নির্মাণ, পাশাপাশি নির্মাণাধীন জাতীয়তা সেতুটি এখনো ঠিকাদারের অবহেলার কারণে পড়ে রয়েছে, সেই সেতুটি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি। তাহিরপুর ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি শেষ করুন, 1 মিনিটে শেষ করুন। তাহিরপুর উপজেলার রামসার সাইট হিসাবে টাঙ্গার হারে শহীদ সিরাজ লেক, শিমুল বাগাল, বারিকা টিলা সহ অনেকগুলো দর্শনীয় স্পট রয়েছে। এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বিনীত আহ্বান জানাই। আমি হাওড়বাসীর, হাওড় অঞ্চলের মানুষ ফসল রক্ষা এবং বন্যার হাত থেকে হাওড়বাসীকে রক্ষা করার জন্য প্রাণী প্রবাহ নিশ্চিত করতে নদী খনন করার দাবি জানাই। আমি আমার নির্বাচনী এলাকায় স্বাস্থ্যসেবার দিকে একটু নজর দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ জানাই। আমার নির্বাচনী এলাকায় এখনো শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। অসংখ্য গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় নেই। অনেক এলাকায় ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়বিহীন সেখানে বিদ্যালয় স্থাপনের অনুরোধ জানাচ্ছি। আমার নির্বাচন এলাকা হাওড়ের ভেতরে রাস্তাগুলো না থাকায় কৃষকরা ফসল উত্তোলনের জন্য কষ্ট করে। আমি সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখবো না। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান 104 খুলনা 6 আলোচনা অংশগ্রহণ করবেন। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আজন্মের প্রেরণাদাত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং 75-এর কাল রাত্রে বঙ্গবন্ধু পরিবারের যে সকল মহাপ্রাণ নিহত হয়েছিল সকলের প্রতি শ্রদ্ধা জানাই। জাতির জনকের আজন্মের সহযোদ্ধা কারাগারের প্রকোষ্ঠে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বাংলাদেশের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর সেনানায়করা নিজের জীবন বিসর্জন দিয়েছিল সেই সকল মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বীরাঙ্গনা খেতাব নিয়ে যে সকল মা বোনেরা আজও অনেকেই বেঁচে আছে, মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি অকপটে আমার অপারগতা প্রকাশ করতে চাই যে আমি অর্থনীতির ছাত্র নই। সহজ অর্থে আমার বোধগম্যে বাজেট বলতে যা বুঝি তা হলো একটি লক্ষ্যমাত্রা। জননেত্রী শেখ হাসিনা বাংলার 17 কোটি মানুষের এই বৃহৎ সংসারের অভিভাবক।
তিনি 17 কোটি মানুষের সুখ, শান্তি, উন্নত জীবন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটাই 2024-25 অর্থ বছরের বাজেট বলে আমরা জানছি। সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী মহোদয় 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এই লক্ষ্যমাত্রা অর্জনের পশ্চাতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন। এ কারণে আমি নির্দ্বিধায় উল্লেখিত বাজেট বাংলাদেশের মানুষের জন্য সকল প্রকার কল্যাণকর দিক বয়ে আনবে বলে বিশ্বাস করি। বাজেটের খাতওয়ারি চুলচেরা বিশ্লেষণে না গিয়েই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন গণমুখী কল্যাণকর জনবান্ধব বাজেট মহান জাতীয় সংসদে পেশ করার জন্য। মাননীয় স্পিকার, আমি দক্ষিণ পশ্চিম অঞ্চলের দুর্যোগ কবলিত কয়রা ও পাইকগাছার মাননীয় জাতীয় সংসদ সদস্য। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকার মহা দুর্যোগ কবলিত যে অবস্থা তৈরি হয়েছে দুর্যোগ পরবর্তীতে আমি সে কথা বলতে চাই, আর সে কথা বলবার জন্য অনুগ্রহ করে আমাকে একটু সময় দিবেন। দুর্যোগ আমাদের নিত্যদিনের সঙ্গী, উপকূল অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে আছে এই দুর্যোগ। 2009 সালে আঘাত করেছিল আইলা, এর পরবর্তীতে সিডর, বুলবুল, আমফান, অনেক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়েছে এবং এখনো হচ্ছে। গত 2009 সালের 25শে মে আইলা আঘাত করেছিল, আর 2024 সালে 26শে মে আমাদেরকে এই রেমেল আঘাত করেছে। এই আঘাতজনিত কারণে আমরা বিধ্বস্ত হয়েছি। মে মাসের 23 তারিখ থেকে যখন বঙ্গোপসাগরে সংকেতের উদ্ভব ঘটতে থাকে আমরা প্রস্তুতি পর্ব সম্পন্ন করার চেষ্টা করেছিলাম দুর্যোগ মোকাবেলার জন্য। যখন 24 তারিখ আমরা বাঁধ মেরামতের জন্য বারবার চেষ্টা করেছি, যেখান থেকে বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, পানি ছাপিয়ে যেখানে বাঁধ ভেঙে যেতে পারে সেই সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা মেরামত করার চেষ্টা করেছি। 25 তারিখ যখন বিকালবেলায় আবহাওয়ার সংবাদ শুনেছি যে আমাদের কোনো প্রকারে এই দুর্যোগ মোকাবেলা করা ছাড়া পাশ কাটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে সময় অত্যন্ত বিনম্র চিত্রে মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে একটি খুদে বার্তা পাঠিয়েছিলাম। মাননীয় নেত্রী আমার সেই খুদে বার্তা হয়তো আমলে নিয়েছিলেন, যার কারণেই দুর্যোগ শেষ হতে না হতেই আমার ওই অঞ্চলে কয়রার এলাকায় আমাদের 26 তারিখ 27 তারিখে মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় আমাকে মোবাইল করে বলেছিলেন যে মাননীয় নেত্রী আপনার কাছে খবর নিতে বলেছেন, আমি 29 তারিখে আপনার এখানে পৌঁছাতে চাই। তিনি 29 তারিখে একটা দুর্যোগ প্রবণ এলাকায় ঝোড়ো বাতাসের মধ্যে হেলিকপ্টার যোগে তিনি পৌঁছেছিলেন। পৌঁছায় তিনি আমরা যে মানুষের আয়োজন করেছিলাম, হেলিকপ্টারের শব্দ শুনে চারিদিক থেকে মানুষ জড়ো হয়েছিল। তিনি সেই গণমানুষের মধ্যেই নির্দ্বিধায় বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য পৌঁছেছি, আমি আপনাদের সঙ্গে কথা বলে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনের পর আমি চলে যেতে চাই। কিন্তু আমাদের দুঃখের বিষয়, কয়রা এলাকায় যেখানে বাঁধ ভেঙেছিল সেই দুর্যোগ এলাকায় যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে সেখানে নিয়ে ভাঙা বাঁধ দেখাতে পারি নাই। তিনি যেতে চেয়েছিলেন, আর তিনি ওখানেই ত্রাণ দিয়েছেন এবং নেত্রীর নির্দেশনা উনি উল্লেখ করেছেন। আমাদের নিকট থেকে ক্ষতিগ্রস্ত 2 উপজেলার ক্ষতিগ্রস্তর তালিকা গ্রহণ করেছেন। এরপরে ওই দিনেই বিকালবেলা আমাদের মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় আমাদের পাইকগাছা উপজেলাতে গিয়েছেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ দিয়েছেন, দুর্যোগ কবলিত মানুষের সঙ্গে কথা বলেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের জননেতা আফহামা বাহাউদ্দিন নাছিম এমপি, তিনি আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়েই কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সম্পাদক জনাব আমিনুল ইসলাম সাহেব সহ আরো অনেক নেতৃবৃন্দ সহ পাইকগাছা এবং কয়রার দুর্যোগ এবং দুর্গম এলাকা পরিদর্শন করেছেন, নেত্রী নির্দেশনার কথা বলেছেন।
আমরা শুনে খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি মাননীয় নেত্রীর প্রতি যে তিনি আমাদের প্রতি খেয়াল রেখেছেন। এই দুর্যোগ প্রবণ এলাকার মানুষের আর্তনাদের কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং একের পর এক নেতৃবৃন্দকে পাঠিয়েছেন। সদস্য আরো 2 মিনিট বলবেন, অনুগ্রহ করে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। মাননীয় স্পিকার সাহেব মহোদয়, আমাকে একটু সময় দিলে ভালো হয়। আমার এলাকার যে দুর্যোগের পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা একটু জানা দরকার। মাননীয় নেত্রীর তিনি যে ব্যবস্থা নিয়েছেন, আমরা অনেক বেশি কৃতজ্ঞতার প্রতি। আমাদের ভেড়িবাঁধের সমস্যা, আমাদের পানীয় জলের সমস্যা, সুন্দরবনের যে সকল সমস্যা, এগুলো কিছুটা উল্লেখ করা দরকার বলে মনে করছি। ভেড়িবাঁধ আমাদের নিত্যদিনের একটা অভাব, আর পানীয় জলের অভাব আমাদের চিরন্তন হয়ে গেছে। আমার পানীয় জলের জন্য আপনার মাধ্যমে মাননীয় নেত্রীর কাছে বলতে চাই, যদি আমাদের সুপেয় পানি না দিতে পারেন, তাহলে আমাদের দাবি যে বঙ্গোপসাগরের লোনা পানি খাইয়ে বেঁচে থাকার মতো শারীরিক সক্ষমতা আমাদের দান করুন। আমরা সেটাই নিয়ে অন্তত বেঁচে থাকার চেষ্টা করি। ভেড়িবাঁধ আমাদের উঁচু হওয়া দরকার, টেকসই হওয়া দরকার। প্রতিবার বছর বছর পানির উচ্চতা বাড়ছে, আর আমাদের ভেড়িবাঁধগুলো দিনের পর দিন নিচু হয়ে যাচ্ছে। আমরা ভেড়িবাঁধ উঁচু চাই, টেকসই চাই। পানির সাথে পাল্লা দিয়েই আমাদের ভেড়িবাঁধ উঁচু করতে হবে, তাহলেই হয়তো আপাতত ভাবে আমরা এই পানির জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে পারি। আমরা যখন ত্রাণ প্রদান করবার জন্য সুন্দরবনের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করেছি, দেখেছি সুন্দরবনের সুন্দরী হরিণ শাবকের মৃতদেহ নদীর স্রোতে ভেসে আসছে, আমাদেরকে ব্যথিত করেছে। মাননীয় নেত্রীর কাছে তাই বলতে চাই, তিনি তো অত্যন্ত মানব প্রেমী একজন মানুষ, যেমন তেমনি বন্য পশু প্রেমী, তেমনি প্রকৃতি প্রেমী। আমরা ফেসবুকের কল্যাণে দেখেছি তিনি নিজের হাতে হাঁসের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই দৃশ্য দেখে আমি আনন্দে আমার চোখে অশ্রু ভিজে গিয়েছে। আমি সে কারণেই তার কাছে দাবি করি, এই সুন্দরবন আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ। সুন্দরবনকে যেমন রক্ষা করা প্রয়োজন, ৭৫ সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছে, সকল সরকারই এই বনকে লুটপাট করেছে। বন আস্তে আস্তে সংকুচিত হয়েছে, আর যার কারণে বন্য প্রাণীরা অনেকখানি অরক্ষিত। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর তার দূরদর্শী চিন্তার মধ্য দিয়েই এই বন সুরক্ষিত হয়েছে অনেকখানি। এখন অনেকখানি জলদস্যু এবং বনদস্যুদের হাত থেকে বন রক্ষা পেয়েছে, বনের শ্রীবৃদ্ধি ঘটেছে। আমরা এই ঝড় জলোচ্ছ্বাসে দেখেছি নদীর স্রোতে হরিণের মৃতদেহ ভেসে আসছে। বনের কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছি কত হরিণ মারা গিয়েছে, তিনি বলেছেন শতাধিক। আমি মনে করি যে শতাধিক নয়, এর সংখ্যা আরো অনেক বেশি। বনের গভীর জঙ্গলে যে সমস্ত হরিণ মারা গিয়েছে তার সংখ্যা নির্ধারণ করা হয় নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তাই জননেত্রী শেখ হাসিনার কাছে আমার জোর দাবি যে হরিণ শাবক, বাঘ তো সুন্দরবনের প্রাকৃতিক রক্ষক, এবং বঙ্গোপসাগর আমাদের মৎস্য ভান্ডার। আমাদের এই দুই সম্পদ বাংলাদেশের অত্যন্ত অমূল্য সম্পদ, এই সম্পদকে রক্ষা করা দরকার। বনের পশুদের জন্য মাননীয় নেত্রীর কাছে 1 মিনিট শেষ করুন। বানিয়ে দিয়েছেন। আমাদের যেমন দুর্যোগকালীন সময় বিভিন্ন আশ্রয়ে অংশগ্রহণে আশ্রয় নেওয়ার জন্য বড় বড় বিল্ডিং তৈরি করে দিয়েছেন, তেমনি বনের অভ্যন্তরে বন্য পশুদের জন্য, পশুরা তো বনের সুন্দর, সেই বনের অভ্যন্তরে আমাদেরকে বন্য পশু বাঘ এবং হরিণ তারা যাতে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে দুর্যোগকালীন সময়, সেই আশ্রয় কেন্দ্র বনের আদলে বন্য পশুর আশ্রয় নেওয়ার মতো করে একটি আশ্রয়ন কেন্দ্র প্রতি দ্বীপে দ্বীপে একটা বা দুটো করে বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের ভেড়িবাঁধ খাওয়ার পানি আমাদের এলাকায় 2009 সালে যখন আইলা হয়েছিল, 2010 সালে মাননীয় নেত্রী আমাদের ওইখানে গিয়েছিলেন। তিনি জনসভায় উল্লেখ করেছিলেন একটি কৃষি কলেজ স্থাপনের জন্য। কৃষি কলেজের বিল্ডিং উঁচু হয়ে গিয়েছে, স্থাপিত হয়েছে, কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয় নাই। এই কার্যক্রম শুরু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আর একটি দাবি, আরো অনেকগুলো কথা ছিল, আর একটি দাবি। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, 55 রাজশাহী 4, আপনার নির্ধারিত সময় 7 মিনিট, অনুপস্থিত। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব গালিবুর রহমান শরীফ, 71 পাবনা 4, আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার।
2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের উপরে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15 আগস্টের কালো রাতে ঘাতকের বুলেটের আঘাতে নিহত মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও শিশুপুত্র শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালে ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে। এবার কর্মসংস্থান দর্শনকে কেন্দ্র করে 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পঞ্চমবারের মতো জনগণের ঐতিহাসিক রায় নিয়ে সরকার গঠন করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগান্তকারী কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে বিনির্মিত হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ। মাননীয় স্পিকার, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা, এই 4 মূলনীতির উপর ভিত্তি করে প্রণীত হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট। মাননীয় স্পিকার, দীর্ঘদিন কোভিড-19 অতিমারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বিশ্ববাজারে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সঠিক রাজস্ব নীতি ও মুদ্রানীতি বাস্তবায়নের মাধ্যমে দেশের জিডিপি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা সক্ষম হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে সাধুবাদ ও অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাত, কৃষি খাত, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সহ অন্যান্য খাতে যে ধরনের উদ্যোগের কথা বলা হয়েছে তা প্রশংসনীয়। ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার আবাসনের ব্যবস্থা করে দিচ্ছে, যা অতি দারিদ্রতা নিরসনে ব্যাপক ভূমিকা রাখছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার উন্নয়ন দর্শন কিংবা রূপকল্প 2041 তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, যেখানে মাথাপিছু আয় হবে $12,500 মার্কিন, চরম দারিদ্র্যের হার নেমে আসবে শূন্যের কোঠায়, বাজেট ঘাটতি হবে 4 থেকে 5% মাঝে, ট্যাক্স জিডিপি অনুপাত হবে 20% উপর, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ তথা রাজস্ব আহরণের কোনো বিকল্প নেই। বর্তমান 2024-25 অর্থ বছরে অতি প্রয়োজন ছাড়া শুল্ক কর অব্যাহতি প্রদান না করবার যে সংস্কৃতি চালু করার ঘোষণা মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, সেটা একটি মাইল ফলক। এতে করে শুল্ক কর পরিশোধের একটি সংস্কৃতি তৈরি হবে এবং কর জিডিপি অনুপাত বাড়াতে নিঃসন্দেহে সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে সার্বজনীন পেনশন ব্যবস্থা, অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগের অনুকূল পরিবেশ উন্নয়ন, কেন্দ্রীয় সমন্বিত আর্থিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ পদ্ধতি প্রবর্তন, ইজিপি ও আইবাস++ এর মধ্যকার ইন্টিগ্রেশন সম্পন্ন করা হয়েছে, যা সরকারের আর্থিক লেনদেন আরও সহজ, স্বচ্ছতা ও দ্রুততার সাথে অনলাইন পদ্ধতিতে করা যাবে। ভ্যাট আদায় প্রক্রিয়ায় অটোমেশন নিশ্চিত করা হয়েছে। এই সব যুগোপযোগী সংস্কার কার্যক্রম এলডিসি হতে উন্নয়নশীল দেশে গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। মাননীয় স্পিকার, অতি বিশ্বায়নের এই যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অবাধ ও ন্যায়সঙ্গত ব্যবসা বাণিজ্য। এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজ অফ ডুইং বিজনেস এবং অন্যটি হলো কস্ট অফ ডুইং বিজনেস। সেখানে আমাদের অনেক কাজ করতে হবে। আশার কথা হলো ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস অনুযায়ী বর্তমান বাজেটের প্রস্তাবিত নীতি কৌশল জাতীয় ব্যবসা ও বাণিজ্য সহজীকরণের তথা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে যে সকল নীতিকৌশল অনুমোদিত হয়েছে সেগুলো অত্যন্ত সময়োপযোগী ও উন্নত সমৃদ্ধ স্মার্ট অর্থনীতি গড়ার গুরুত্বপূর্ণ দলিল। দরকার হলো রাজস্ব প্রশাসন সহ সরকারি সেবা সমূহের আধুনিকায়নের চলমান কার্যক্রমের শতভাগ বাস্তবায়ন, যাতে সংশ্লিষ্ট সাধারণ জনগণ এর সুফল ভোগ করতে পারে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে দেশের অভ্যন্তরে শিল্প বিকাশের স্বার্থে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর, সুইচ, সকেট, ইলেকট্রিক মোটর ও মোটরসাইকেল শিল্প বিকাশের লক্ষ্যে আমদানি নিরুৎসাহিতকরণ সহ দেশীয় উৎপাদন কম্পিটিটিভ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসনীয় ও যথাযথ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মেড ইন বাংলাদেশ স্লোগানের আওতায় এবং দেশীয় প্রতিষ্ঠানকে সুসংগত করবার জন্য সেফগার্ড ডিউটি প্রবর্তন এবং অনুশীলন নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ন্যাশনাল লজিস্টিক পলিসি গৃহীত হয়েছে, যা একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে করে বাংলাদেশ আরও কর্মচঞ্চল রাষ্ট্রে পরিণত হবে। মাননীয় স্পিকার, এ পর্যায়ে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, প্রস্তাবিত বিভিন্ন ফলের জুস এর স্থানীয় উৎপাদন পর্যায়ে 15% যে ভ্যাট আরোপের প্রস্তাবনা পুনর্বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এ খাতে ভ্যাট বাড়ানো হলে স্থানীয়ভাবে ফলের জুস উৎপাদন নিরুৎসাহিত হবে এবং আমদানিকৃত বোতলজাত জুসের আমদানি আরও বৃদ্ধি পাবে, যা আমদানির ব্যয় বৃদ্ধি করবে। পরিশেষে স্থানীয় শিল্পের স্বার্থে পূর্বের 5% ভ্যাট বহাল রাখার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে নানা ধরনের রেডিমেড গার্মেন্টস আমদানি 2 মিনিট বলবেন। সম্পূরক, ধন্যবাদ মাননীয় স্পিকার, পর্যায়ে সম্পূরক শুল্ক হ্রাস ও অন্যান্য ক্ষেত্রে তা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি এতে করে বিদেশি পোশাক আমদানি আরও উৎসাহিত হবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য স্থানীয় যে পোশাক শিল্প গড়ে উঠেছে তা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে পূর্বের সম্পূরক শুল্ক হার বহাল রাখা যায় কিনা সে বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আগামী প্রজন্মকে চতুর্থ বিপ্লবের প্রতিযোগিতায় উপযোগী করে তুলবার জন্য বর্তমান শিক্ষাক্ষেত্রে নতুন কারিকুলাম চালু করা হয়েছে। এর সফল বাস্তবায়নের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ ও বিদ্যালয়গুলোতে শিক্ষা সরঞ্জাম সরবরাহের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি আমার নির্বাচনী আসনের দুটি বিষয় আমি উল্লেখ করতে চাই। একটি হলো আমার ঈশ্বরদী উপজেলায়, যে আমি ইতিমধ্যেই বলেছি যে এখানকার একটি আমাদের রেল গেট রয়েছে। এই রেল গেট দিয়ে ট্রেন যাতায়াতে মোট 34 বার গেট বন্ধ থাকে। 10-15 মিনিট রেল গেট বন্ধ থাকায় 6 ঘন্টা জনজীবন স্থবির হয়ে পড়ে। তাই অত্যন্ত এই গুরুত্বপূর্ণ রেল গেটের সমস্যা নিরসনের জন্য একটি ফ্লাইওভার অথবা আন্ডারপাস নির্মাণের জন্য আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আটঘরিয়ায় আমাদের আরেকটি উপজেলা। আটঘরিয়া দেশের মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। মাছ চাষের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আটঘরিয়া উপজেলায় কোয়ালিটি সেন্টার এবং ফিশ ল্যান্ডিং সেন্টার নির্মাণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত ও স্মার্ট দেশে পরিণত হবে। আমি এই সাথে সবশেষে বলতে চাই, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের যে প্রস্তাবিত বাজেট 2024-25 অর্থ বছরের বাজেট, এটি অত্যন্ত সময়োপযোগী। আমি এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, 2024-2025 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা আজকের মতো এখানে শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে বৈঠক আগামীকাল 30 জ্যৈষ্ঠ 1400
13 জুন 2024 বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। দেশবাসীও আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।